গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বেশ কয়েকদিন ধরে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আজকে সকালটা উঠে দেখি একটু রোদ হয়েছে। আর সকাল সকাল এক কাপ চা নিয়ে আমি বসে পড়লাম। আর আমি বেশিরভাগ টাইমটাই গ্রিন টি খাই। তো গ্রিন টি হাতে নিয়ে দিনটা শুরু করলাম। কম বেশি আমাদের প্রত্যেকেরই একটা মুড সুইং হয়ে থাকে। তো ওই মুড সুইংটা যখন হয় না, তখন কোনো কিছুই আমাদের ভালো লাগে না। ঠিক আজকে সকাল থেকে উঠেই আমার ঠিক একই ব্যাপার হচ্ছিল। আমি কেন জানি না, কেমন একটা ভেতর থেকে কোনো কিছুতে একটা এনার্জি পাচ্ছিলাম না, ভালো লাগছিল না কোনো কিছু। তো কিছু করার নেই, এটাই জীবন। জীবনে ওঠাপড়া লেগেই থাকবে, আর ওকে সঙ্গে নিয়েই চলতে হবে। আমার চা খাওয়া হয়ে যেতে আমি একটু ছাদে এসেছিলাম। আর আমার এখানে একটা ছোট্ট একটা ব্যালকনি রয়েছে। আর ওই ব্যালকনিটায় প্রত্যেক দিন এসে একটু ঘুরে যাই। ভীষণ ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। এখানে খুব বেশি গাছ নেই, তো অল্প কয়েকটাই রয়েছে। তো ওই কয়েকটারই এখন আমি যত্ন নিচ্ছি। আর ইচ্ছে রয়েছে এই ব্যালকনিটাকে আমি সামনের দিকে একটা ভালো করে মেকওভার দেব। জানেন তো, দিন 20 আগে আমি ওই বলে না অলকানন্দা ফুল, তো ওই হলুদ হলুদ দেখতে হয়, বর্ষাকালে ভীষণ ভালো হয়। তো ছোট গাছে ভর্তি হয়ে যায়, দেখতে বেশ ভালো লাগে। তো এই গাছ আমি নিয়ে এসেছিলাম। আর যেদিন নিয়ে এসেছিলাম ওই দিন এই গাছে কত ভর্তি ফুল ছিল। কিন্তু বাড়িতে নিয়ে আসার পরে যখন রাখি, তার একদিন পরেই সব কুঁড়ি আর ফুল ঝরে পড়ে। এত মনটা খারাপ হয়ে গেছিলো। আর গাছের পাতাগুলো একটু হলুদ হয়ে যাচ্ছিলো। তো আমার মনটা একদম ভীষণ খারাপ হয়ে গেছিলো যে গাছটা আনলাম, এরকম হয়ে গেল। আমি কেন জানি না, নার্সারিতে থাকলে কত সুন্দর লাগে দেখতে, আর বাড়িতে নিয়ে এলে কেন গাছগুলো এরকম হয়ে যায় বুঝতে পারি না। যাই হোক, মনটা খারাপ হয়ে গেছিলো। তারপর গুগলে সার্চ করলাম, আর গুগলে সার্চ করতে গিয়ে দেখলাম বলছে ওই গাছের বৈশিষ্ট্য হচ্ছে বর্ষার জল। তো ওই বর্ষার জল যত পাবে তত নাকি ভালো ফুল হবে আর কুঁড়ি হবে। তো আমি আর ভয়ে এখানে রাখলাম না, আমি বাইরে একটু রেখে দিয়েছিলাম যেখানে বর্ষার জল ভালো করে পাবে। আর এই গাছটা আমার এক ফ্রেন্ডস দিয়েছিল। তো আমি ভাবলাম এই গাছটা যখন নিয়ে এসেছি, ওটায় খুব সুন্দর করে যত্ন করে রাখবো। যাই হোক, 2-3 দিন পর পর বর্ষার জল পেতে আমি একদম অবাক হয়ে গেছি যে ছোট ছোট করে আবার কুঁড়ি হওয়া শুরু করেছে। যে জায়গাগুলোতে কুঁড়ি ছিল না, দেখুন আবার নতুন করে কুঁড়ি বেরিয়েছে। তো এই যে কুঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একদম নতুন এই গাছে। আর এগুলো ফুটলে আমি আপনাদের অবশ্যই দেখাবো। আর এখানে এই গাছগুলো, এগুলো ভীষণ ভালো লাগে দেখতে। আর এই গাছটাও ভীষণ সুন্দর গ্রো করেছে। আর এটা হচ্ছে স্ন্যাক্স প্ল্যান্ট। ওটা আমার শ্বশুরবাড়িতে প্রচুর হয়েছে। তো ওখান থেকে আমি একটা নিয়ে এসেছিলাম। গাছটা মরে গেছিলো, একটা পাতাই ছিল। তো ওখান থেকে কিন্তু এতগুলো পাতা বেরিয়েছে। যাই হোক, গাছটা বেঁচে আছে। আবার নেক্সট টাইম গেলে ওখান থেকে আরও বেশি করে নিয়ে আসব। এগুলো খুব ভালো গাছ, এগুলো তো অক্সিজেন দেয়। তো এই গাছগুলো বাড়িতে রাখা খুবই দরকার। বাবা বাজার থেকে বাউল মাছ নিয়ে এসেছেন। এই মাছগুলোর একটা ঝোল হবে আর তেঁতুলের টক হবে। এই মাছের কিন্তু তেঁতুল টক ভীষণ ভালো লাগে। আর এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিলাম, তো হবে তো ঝোল বানাবো, আগে মাছগুলো ভেজে নিই। আর একটা জিনিস, নতুন জিনিস দেখাই, বাবা মার্কেট থেকে ওই সিমলা মির্চ বলে না, ওগুলোই নিয়ে এসছেন। ওগুলো আমি উড়িষ্যায় প্রচুর খেতাম, আমার ভালো লাগতো। আর আমার হাজব্যান্ডের এগুলো খুব প্রিয় ছিল। তো আমি এগুলো আজকে দেখে বেশ আনন্দ হয়ে গেছি। আর আমাদের সেখানে আরও সুন্দর মোটা মোটা পাওয়া যায়। তো যাই হোক, নিয়ে এসছেন, এটার আমি আজকে বেসন দিয়ে ভাজবো। আর মাছের তেল বেরিয়েছিল, তো এই তেলগুলো দিয়ে একটু চচ্চড়ি টাইপের করবো আর কি। তো মাছের তেলের চচ্চড়ি কিন্তু ভীষণ প্রিয় আমার, মানে সবারই ভালো লাগে। তো ভালো লাগে খেতে। তো এটা আমি এখানে সবজি টবজি কেটে রেখেছি। তো এটা দিয়ে একটা মাছের তেলের চচ্চড়িটা বসিয়ে দেবো। মাছের তেলের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। আর এদিকে টকটাও হয়ে গেছে।
তো এখানে আমার মাছের ঝোল আর তেঁতুলের টক আর এখানে মাছের তেলের চচ্চড়ি এগুলো কমপ্লিট হয়ে গেছে। আর বাকি রইল লঙ্কার বড়া, তো ওটাকে আমি ভাজবো। তো ওটা আমি দেখুন কেটে দিয়েছি, কারণ আমাদের যে কড়াটা এখন রয়েছে ওটা একদম ছোট কড়া, তো এত লম্বা লম্বা করে ভাজা যাবে না। অনেকটাই বড় লঙ্কা ছিল, তো আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। দুপুরের রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়ে একটু শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যার সময় হঠাৎ করে আমার ইচ্ছে করলো একটু আলমারিটাকে গোছাই। তো অনেক দিন ধরে গোছানো ছিল না, তো কাপড় চোপড়গুলোকে একটু ওলট পালট করে রাখবো ভাবলাম, কারণ অনেক দিন শাড়িগুলো পরে থাকলে কি হয়, ভাঁজ হয়ে যায়, সেখান থেকে পোকা কাটতে শুরু করে। তো শুনেছি শাড়ির ভাঁজগুলো ওলট পালট করে দিতে হয়। তো আমি সব শাড়িগুলো বের করলাম। এখানে তো বেশ কয়েকটা শাড়ি রয়েছে। বের করতে গিয়ে হঠাৎ করে একটা শাড়ি চোখে পড়ে আর খুবই ইমোশনাল হয়ে পড়ি, কারণ একটা সময় ওই শাড়িটা আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছিল। আর ওই শাড়িটা একদমই ওর সম্পূর্ণ নিজের চয়েস ছিল বলতে, মানে হয় না আমরা কোনো কিছু একটা কেনাকাটা করতে গেলে তো ওখানে আমাদের পছন্দ মতন নিয়ে নিই, তো ওটা কিন্তু একদম ওর পছন্দ ছিল। অ্যাকচুয়ালি আমি যখন বাবার বাড়িতে চলে এসেছিলাম, ও কিন্তু আমাকে না জানিয়ে আমার জন্য একটা শাড়ি কিনেছিল, আর ওটা ছিল একটা বুটিকের কালেকশানস। তো ওই জন্য ওই শাড়িটা আমার কাছে খুবই একটা স্পেশাল শাড়ি, কারণ ও আমাকে কোনো কিছু না জানিয়ে না দেখিয়ে ও কিনেছিল নিজের পছন্দ করে। আর এমনই ছিল পছন্দটা, আমার কিন্তু ওটা আমার একদম না বলতে হয়নি, ওর পছন্দটাই আমার পছন্দ হয়ে গেছিলো। তো শাড়িটা ছিল, তো এই শাড়িটাও সে দিয়েছিল, বাট সে এগুলোর থেকে আমার সেটা কেন আমি জানি না এই শাড়িটা দিয়েছিল। তো আরও অনেকগুলো শাড়ি দিয়েছে, এখানে বেশ কয়েকটা রয়েছে, আর বাকিগুলো উড়িষ্যায় থেকে গেছে। কিন্তু ওই শাড়িটা কেন জানি না আমার এক ফেভারিট শাড়ি, মানে অনেকগুলো শাড়ির মধ্যে একটা ফেভারিট শাড়ি বলতে পারেন। তো ওই শাড়িটা চলুন দেখাই। ওই শাড়িটা হচ্ছে একদমই পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে কাঁথা স্টিচের ওয়ার্ক করা। তো আর কুচি পোর্শনটা ছিল একটু হ্যান্ড পেন্টিং। তো এত ভীষণ শাড়িটা সুন্দর, আমি খুলে একটু আপনাদের দেখাই, বুঝতে পারবেন। দেখুন কতটা সুন্দর করে ওয়ার্ক করা, আর এর কালার কম্বিনেশানটা জাস্ট ফাটাফাটি, মানে এত সুন্দর কালার কম্বিনেশান, মানে ভীষণই সুন্দর লাগে। আর পরলেও শাড়িটা ভীষণ ভালো লাগে। খুব কম পরা হয়েছে আমার, ওরকম সুযোগ হয়ে ওঠেনি তাই পরিনি, কিন্তু তাও অনেকবার, বেশ কয়েকবারই পরে। আর এই শাড়িটা ও যখন আমাকে গিফট করেছিল ওটা ছিল 2014 সাল। তো ওই টাইমে ওই শাড়িটার প্রাইস নিয়েছিল 6800 মতো। শাড়িগুলো যেহেতু আমাকে খুলে ভাঁজ করতেই হবে, তাই চলুন আমি একটু ভাঁজটা খুলেই আপনাদের ভালো করে দেখাই, দিলে বুঝতে পারবেন। তো এটা কতটা সুন্দর মানে ওয়ার্ক করা রয়েছে, আর এখানে যতগুলো স্টিচ রয়েছে সবই কিন্তু হ্যান্ড স্টিচ। আর ওগুলো আমি যতটুকু জানি শুনেছি যে কয়েক বছর, মানে কয়েক মাস বা বছর লেগে যায় এইসব শাড়ি একটা একটা তৈরি করতে, কারণ একদম হাতে সেলাই হয়, তো এখানে মেশিনের কোনো কাজ থাকে না। তো এই রকম শাড়ি প্রত্যেকেরই একটা ওয়ার্ড্রবে থাকা উচিত আমার মনে হয়, কারণ এই শাড়ি কোনো দিন পুরনো হয় না, এই শাড়ি কোনো দিন নষ্ট হয় না। তো এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে এরকম শাড়ি কালেকশানস আমি বানাবো বা করব একটা একটা করে। যাই হোক, ওই ইচ্ছেটা আমার হাজব্যান্ড অনেক আগেই পূরণ করে দিয়েছে।
তো আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম শাড়িটাকে দেখে। তো আপনাদের কেমন লাগলো শাড়িটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না চ্যানেলটা। আর দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে আনন্দে থাকুন। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। টাটা, বাই।